বংশ যদি ভালো হয়ে থাকে, পাত্র যদি ভালো হয়ে থাকে, তাহলে কথা এগোননি। আমারও তাই মত বাবা, তুই কথা এগো। বাবা জীবন, তুমি যখন এসেই পড়েছো, কুমারীর বিয়ে শেষ না হওয়া পর্যন্ত তোমাকে কিন্তু ছাড়ছি না। বলছি যে জামাই দাদাকে কি এ ঘরে নিয়ে আসবো? না না বাবা মাধব, তুমি জামাই দাদাকে পদ্মর ঘরে নিয়ে যাও, কেমন? আসুন আসুন জামাই দাদা, এই ঘরে আসুন। আপনার জল খাওয়ার এক্ষুনি আসছে। সব দিদির হাতে করা, কি সুন্দর সাজিয়েছে তাই না জামাই দাদা? বাবা, মুখে দেখছি বেশ লজ্জা লজ্জা ভাব এসেছে। হ্যাঁ, হবে না? আজ বাদে কাল বিয়ে বলে কথা। দাদা, এসব কিন্তু ঠিক হচ্ছে না। আরে থাক 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 থাক, আশীর্বাদ করি, ভালো ঘর হোক, ভালো বর হোক। আপনি আগে মিষ্টি মুখ করুন দেখি, দিদি জল খাবার নিয়ে আসছে। আচ্ছা, আপনি এতদিন ধরে আসেননি কেন বলুন তো? দিদির অবস্থাটা বোঝেন না? মাধব, এ তো দেখছি মুখেও খই ফুটেছে। হ্যাঁ, অবশ্য তা তো হতেই পারে, বিয়ের জল পেটে পড়লে কত কি যে হয়। তা তুমি তো আমাকে একখানা পত্র দিতে পারতে, তারপর দেখতে আমি আসি কিনা। ইস, অমনি না, আপনারই তো আসার কথা ছিল। আহ কুমারী থামবি, জামাই দাদাকে খেতে দে। আর দেখ গে যা দিদি ওদিকে কি করছে। যাচ্ছি যাচ্ছি, তুমিও এসো। জামাই দাদা, আপনি বরং খেয়ে নিন, আমি ওদিকটা একটু দেখে আসি, কেমন? আমাকে ওই বাড়িতে পাঠিয়েছিল, কেমন কুকচির মতো ঘর, বাইরের খোপ যেন, আমার দম নিতে কষ্ট হতো। চাকর বাকর অব্দি নেই যে হাতে হাতে একটু কাজ করে দেবে, একটু সেবা যত্ন করবে। যখন অমনধারা ঘরেই পাঠানো ছিল, তাহলে আমাকে কেন বড় মানুষের বেটির মতো মানুষ করেছিলে কত, যাতে পরে কষ্ট পাই সেই জন্য, তাই না? তোমার সঙ্গে আমার কিসের শত্রুতা মা? আমারও তো ওনাকে ছাড়া থাকতে কষ্ট হয়, আমার মুখটা ফেটে যায়, কিন্তু তোমরা তো সবসময় আমার দোষই দেখো। কষ্ট কোনোদিনও বোঝো না, কোনোদিনও বোঝো না। মা? হ্যাঁ রে মা, পদ্ম মাকে ঠিক করে পৌঁছে দিয়েছিস তো? হ্যাঁ মা, দিয়েছি। আচ্ছা, জামাই বাবা যেমনের মেজাজ কেমন দেখলি? নিশ্চয়ই খুব গম্ভীর হয়ে আছে। কথা টথা কইছে? পারে, কথা কইবে না কেন? বেশ তো ঠাট্টা তামাশা করলেন আমার সাথে। তুমি চিন্তা করো না মা, জামাই দাদা একটুও গম্ভীর নেই। যাক বাবা, মনে একটু শান্তি পেল। তা হ্যাঁ রে, পদ্মর মুখখানা কেমন দেখলি? সে ঠিক আছে নাকি মুখখানা আড়ির মতো করে রেখেছে? ও নেই, তুমি চিন্তা করো না তো মা, জামাই দাদাও ঠিক আছে, দিদিও ঠিক আছে। বাবা মশাই বসুন, শরবত খাবেন? মা, তুমি যদি নিজের হাতে শরবত করে খাওয়াও তাহলে নিশ্চয়ই খাও, তবে হ্যাঁ, যদি চা করে খাওয়াতে পারো খুব ভালো হয়। বেশ, তবে আমি চাই আনছি, দেখবেন আমি কত ভালো চা বানাই। বলে কি, আপনি জামাইয়ের সাথে কথা কয়েছেন? কেন সে এতদিন আসেনি? আসেনি তার একটাই কারণ, কাজের চাপ। কারবারের চাপ থাকলে কি আর আসা যায়? আমি নিজে তো জানি, ব্যবসার চাপ থাকলে কোনো কিছুর আর হুঁশ থাকে না। আর আমার কথাটাই ধরো না, আমি কতটা যেতে পারতাম হালি শহরে। আরে বাবা, আপনার আর জামাইয়ের মধ্যে একখানা পার্থক্য আছে, আপনি ভুলে যাবেননি। সে পেরাই কলকাতায় আসে,
আর খুব কাজেই ওঠে মলঙ্গা নেনে তার মামা বাড়িতে। তাও তাও একবারও শহুর ঘরে আসেনি, তার বউ এখানেই থাকে। আচ্ছা আপনিই বলুন, পদ্মর সাথে দেখা না করাটা কি স্বাভাবিক? রানী, আমি বাবা জীবনের সঙ্গে কথা বলেছি, তাকে বলেছি কুমারীর বিয়ে শেষ না হওয়া পর্যন্ত তাকে থাকতে বলেছি, আর সে রাজিও হয়েছে। সময় সুযোগ করে তার সঙ্গে কথা বলে নেব, দেখি এ বাড়িতে উঠে আসে কিনা। না না, আপনি জামাইয়ের সাথে কথা কইবেন না। তার মামা তাদের পরিবারের কর্তা, তার মামার সাথে বরং আপনি কথা বলুন। আমি জানি আপনি তিনাকে খুব একটা পছন্দ করেননি, কিন্তু সমাজ আছে, সম্পর্ক আছে। এমনিতেই পদ্ম শহুর ঘরে গিয়ে যা কাণ্ডি বাঁধিয়েছিল, আমি চাইনি নতুন করে কোনো সমস্যা বাঁধুক। আমি মেয়েটার মুখের দিকে চাইতে পারিনি। কোথায় এই বয়সে স্বামী স্ত্রী একসাথে থাকবে তা না। ঠিক আছে রানী, আমার মেয়ের ভবিষ্যৎ সবার আগে, সেখানে কে আমার পছন্দের অপছন্দের সেটা আমি ভাববো না। আমি পদ্মের মামা শ্বশুরের সঙ্গে কথা বলবো, তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় রঘুবীর, তাই যেন হয়। ওমা, ধনী কামার নিজে। ও ধনী, তোর কি হলো রে? এই বর সাজের বেলা তুই ওরা মাথায় হাত দিয়ে বসলি কেন? সবই আমার কপালের দোষ রে চন্দ্রা বউ, সব আমার এই পোড়া কপাল। কি? দেখি দেখি, হ্যাঁ কি হয়েছে? কি তোর কি হয়েছে? তুই তো জানিস কত কষ্ট করে কতদিন ধরে আমি কিছু টাকা জমিয়েছিলুম রে, ওই শ্রীপুরে এক ছটাক জমি কিনবো বলে। তার সেই টাকা নিয়ে আমি জমির মালিকের কাছে যাচ্ছিল, পথে না জানি সেই টাকাকে তুলে নিয়েছে, আমি টেরটিও পাইনি। আমি যখন ওখানে পৌঁছলুম দেখলাম টাকা নেই, পাকা। ও মা গো, এ কি কাণ্ডি! হ্যাঁ, কতগুলো টাকা নিয়ে যাচ্ছিলিস আর তোর কোনো হুঁশ নেই? হ্যাঁ, তা সেই টাকা কেউ নিয়ে নিল নাকি কোথাও পড়ে গেল? তুই জানিস নি, কিছু বুঝতে পারিস নি? এই জন্যই আমি তোকে কইছিলুম যে ওসব জমি টমির মধ্যে যাসনি। তুই তো আমার কথা শুনলি না। হ্যাঁ, আমার কথা তো শুনলি না। এখন কি হবে বলতো দেখি? আচ্ছা আচ্ছা ছাড়, আর মন খারাপ করিস নে, যা হওয়া তা তো হয়ে গেছে। নিশ্চয় তো কিছু মুখে দেওয়া হয়নি। দাঁড়া, আমি তোর জন্য একটু গুড় জল নিয়ে আসি, কেমন? আর কাঁদিস নে, আর কাঁদিস নে রে, কাঁদিস নে। দাঁড়া। আমার মা, তুমি কাঁদছো কেন? কোথাও গরিব মানুষের এমন কেন দুব্য গয় করতে পারো? আমার কি দোষ বলো তো? আমাদের সেই সম্বলটুকু চলে গেল গো, আমার আর কিচ্ছু রইল নে, সব শেষ হয়ে গেল, সব শেষ। এই নে, নে তো দেখি গুড় জল কেন মুখে দে। ধর ধর ধর, আর মন খারাপ করিস নে। এই না তোমার টাকা, ধরো। আর কেঁদোনি গো বাবু, কেঁদোনি। মাটি যদি টাকা হতো টাউর, তাহলে কি আর অমন করে মাথা কুটে মরতো? তুমি শিশু, তাই তোমার কাছে মাটিও যা টাকাও তাই। মাটি আর টাকার তফাৎ তুমি এখনই বুঝবে না গো, কিন্তু আমি তো বড়, এই টাকার মর্ম আমি বুঝি। না গো আমার মা, মাটি কোথায়?
টেকা তুমি আঁচলে বেঁধে নাও দেখি, নাহলে হারিয়ে ফেলবে। দাও আমি বেঁধে দিই। ও ধনী, ধনী বলছি যে অনেক রাত হয়ে গেছে রে, আর দেরি করিস নে, তুই যা ঘরে যা। আর শোন, এমন দ্বারা কান্নাকাটি করে আর মন খারাপ করতে হবে না। ঠাকুরকে ডাক, তিনি সব ঠিক করে দেবেন, দেখিস। তুই একটু আমার হয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করিস চন্দ্রাপু। তুই তো বাউন, তোর কথা ঠাকুর ঠিক শুনবে। আমি আসিল, হাসি গো ঠাকুর, তুমি দেখো এই বেপর যেন আমি কাটাতে পারি গো। শরীর ভালো আছে আপনার? হ্যাঁ আছে, ভালোই আছে। তুমি কেমন আছো পদ্ম? কেমন থাকার কথা? আসলে কাজের ব্যস্ততার জন্য এদিকটা আসা হয়ে ওঠেনি। অথচ কিছু দূরে মামা বাড়িতে রোজ আসতেন। কাজে কমে কলকাতা যাতায়াত করতেন, কিন্তু যান বাজারের এ বাড়িতে পা রাখেননি। আমায় ত্যাগ দিয়েছিলেন, তাই না? পদ্ম, এ কি কথা পদ্ম? তুমি আমার স্ত্রী, তোমাকে ত্যাগ করব কেন? আসলে আসলে নানা ঝামেলায় আসতে পারিনি। আমারই কপাল মন্দ। আগে তো হপ্তান্তে একবার মুখ দেখতুম, এখন তো সেটাও আর হয় না। একটা কথা শোনাবো আপনারে, আমার কথা কি আপনার কখনো মনে পড়েনি? পদ্ম, তোমার বাপের বাড়িতে এসে থাকাটা আমার মা আজও মেনে নিতে পারেননি, আর আমিও মাকে কিছুতেই বলতে পারি না আমি এ বাড়িতে আসব। তাছাড়া ইদানিং মায়ের শরীরটাও সুস্থ যাচ্ছে না পদ্ম। আমি তো এই সংসার ছেড়ে ও বাড়িতে গেছলুম, কিন্তু আমি তো থাক পদ্ম, থাক। সেই ছোটকালের পুরনো কথা তুলে কোনো লাভ নেই পদ্ম। তুমি এসো, বসো, এসো, এসো। পদ্ম, বাবা মশাই বলছিলেন কুমারীর বিয়ে উপলক্ষে এই বাড়িতে এসে থাকার কথা। খুব ভালো হতো জানো যদি বাবা মশাই মামা বাবুর কানে একবার কথাটা তুলতেন। কেন? এখনো কি আপনি আপনার মামা বাবুর অনুমতি বিনা কিচ্ছু করতে পারেন না? পদ্ম, আমি তোমার মতো সোনার চামচ মুখে নিয়ে জন্মাইনি। আমাদের মাথার উপরে কেউ ছিলেন না মামা বাবু ছাড়া। আচ্ছা, এখন তাক এসব কথা। আপনি বসুন, সব খাবার তো ঠান্ডা হয়ে গেল।
আচ্ছা ঠিক আছে, আমি বাবা মশাইকে বলবো তিনি যেন আপনার মামা বাবুর সঙ্গে কথা কয়। মাটি যদি টাকা হতো ঠাউর, তাহলে কি আর অমন করে মাথা কুটে মরতো? কি কোথায়? ও তো টেকা। তুমি আঁচলে বেঁধে নাও দেখি, নাহলে হারিয়ে ফেলবে। মা, এইটা আবার কি? মা, এই যে আমার টাকার পুটলি গো, এই যে এখানে কি করে এলো? নিশ্চয়ই আমার ঠাউরের কৃপা। ঠাউর, ঠাউর তোমার এত কৃপা গো। মা, গদাই কোথায় মা? কোনো সারা শব্দ পাচ্ছি না, এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো? না গোটা সে ভিতরে বসে আছে, খায়নি এখনো। গদাই খায়নি কেন? গদাই, গদাই, তার গোসা হয়েছে, বউটার না খাইয়ে দিলে সে খাবে না। তা একটু খাইয়ে দিলে তো পারতে, ছোট ছেলের বাইনে। তুই আর ওর হয়ে কথা কষলে তো রাম, বউয়ের তখন হাত জোড়া, কথা দেখে দেখবে মেয়েটা বলতো দেখি। আমি তো তাকে বললুম যে আমার কাছে আয়, আমি খাইয়ে দিচ্ছি, কিছুতেই কথা শুনলে না। তাই আমি বউকে বলেছি যেন ওকে আর আশকারা না দেয়, ওর যা ইচ্ছে তাই করুক। আচ্ছা মা, তুমি পারবে গদাইকে না খেতে দে? গদাই যদি না খায়, তোমার গলা দিয়ে খাবার নাববে? মা, আমি ওকে গিয়ে নিয়ে আসি। শোন রাম, তোর বাবা শিয়র থেকে ফিরলে ওই গদাইয়ের লেখাপড়ার দিকে একটু ভালো করে নজর দে তো। একদম লেখাপড়া করছে না সে, খালি দুষ্টুমি করে বেড়াচ্ছে, কারণ কোনো কথা শোনেনি। যেটা সে নিজে ঠিক মনে করে সেটাই করে। এসো ঠাকুরপো, এসো এসো, বলছি তো আমি খাইয়ে দেবো। এসো, আর মান করে দেখো না, তুমি এখানে বসো। তা গদাইকে আগে খাইয়ে দাও না কেন? ও না খেলে যে আমরাও। ঠাউর, ঠাউর তুমি দেবতা গো, তুমি ভগবান, তুমি দেবতা। এই দেখো ঠাউর, এই দেখো, দেখো আমার টাকার পুটলি। মা, এই এই পোটলাখানা তুই পেয়ে গেছিস? হ্যাঁ রে চন্দ্রবাবু, আমার ঠাউর আমার উপর দয়া করেছেন রে। আমি ঘরে গিয়ে দেখলাম আমার এই টাকার পুটলিখানা আমি পেয়ে গেলাম রে। ও মাফ করবেন গো ঠাউররা, খাবার সময়ে পড়েছি, আমি বুঝতে পারিনি গো। তুমি খাবে না? ওমা, আমার মাকে দুটো খেতে দাও। এত দয়া তোমার ঠাউর, এত দয়া। না গো খুড়ি, গদাই কোনো দয়া করেনি। একজন ভিনদেশী তোমার খোঁজ করছিল, বোধহয় সেই কোনোভাবে পেয়ে থাকবে, তা তোমায় ঘরে না পেয়ে ঘরে রেখে গেছে। ও ঠাউর, এই দেখো, ঠাউর আমায় এই মাটির ডালাখানা দিয়েছিল। আমার বিশ্বাস এই ডালার জন্যই আমি আমার টাকার তোলে ফেরত পেয়েছি গো, আমার বিশ্বাস। না গো আমার মা, তোমার বিশ্বাসের জন্যই তোমার টাকা ফেরত হয়েছে। আমি তো শুধু ঠাকুরকে কইছিলুম যেন তোমার টাকা ফেরত আসে। দেখলে তো কিরম করে তোমার টাকা ফিরে এলো।
ঠাকুর, আর আমি কাঁদবো নে। তুমি যখন সকলের চোখের জল মোচার পাহাড়ে নিয়েছো, তখন আমি কাঁদবো কেন? কাঁদবো নে।